1821 সালে সেন্ট হেলেনা দ্বীপে ব্রিটিশ হেফাজতে নেপোলিয়নের মৃত্যুর পর থেকে নেপোলিয়ন বোনাপার্টকে হয় হত্যা করা হয়েছিল অথবা দ্বীপ থেকে গোপনে সরিয়ে নেওয়া হয়েছিল। এই দাবিগুলি কখনোই পুরোপুরি দূর হয়নি। সিয়ান রিস এই তত্ত্বগুলি বিস্তারিতভাবে পরীক্ষা করেছেন এবং নেপোলিয়নের একাধিক মৃত্যুর ঘটনা অনুসন্ধান করেছেন। 1821 সালের এপ্রিলে নেপোলিয়ন বোনাপার্ট যখন তার শেষ ইচ্ছাপত্রটি নির্দেশ করেছিলেন, তখন তিনি বলেছিলেন, আমার মৃত্যু অকাল মৃত্যু, ইংরেজ গোষ্ঠীদ্বন্দ্ব এবং তাদের ভাড়াটে খুনি আমাকে গুপ্ত হত্যা করেছে। ইতিহাসের অন্যতম সেরা চক্রান্তকারী নেপোলিয়ন ছিলেন এমন একজন মানুষ যিনি তার প্রতিশোধ স্পৃহা আমৃত্যু বয়ে নিয়ে গিয়েছিলেন। 1821 সালের 5ই মে ব্রিটিশ হেফাজতে তার মৃত্যুর পরের দিন 16 জন পর্যবেক্ষক ময়নাতদন্তে উপস্থিত ছিলেন, যাদের মধ্যে 7 জন ছিলেন চিকিৎসক। তারা সকলেই একটি সিদ্ধান্তে একমত ছিলেন। তাহলেও আসলে কি ঘটেছিল সে সম্পর্কে নেপোলিয়ন যে সন্দেহগুলো উস্কে দিয়েছিলেন তা কখনোই পুরোপুরি দূর হয়নি। ব্রিটিশ সরকার কি তার মৃত্যুকে ত্বরান্বিত করেছিল? ফরাসি প্রতিদ্বন্দ্বীরা কি তার মদে বিষ মিশিয়ে দিয়েছিল? 1821 সালের মে মাসে লংউড হাউসে যিনি মারা গিয়েছিলেন তিনি কি আদৌ নেপোলিয়ন ছিলেন? প্রায় 2 শতাব্দী ধরে এই সমস্ত প্রশ্ন এবং আরো অনেক কিছু নিয়ে আলোচনা, বিতর্ক এবং পুনরাবৃত্তি হয়েছে। 1789 সালে কর্সিকার এক সাধারণ পরিবারে জন্মগ্রহণকারী নেপোলিয়ন বোনাপার্ট 1811 সাল নাগাদ 70 মিলিয়ন মানুষের ওপর শাসন করতেন এবং ইউরোপে আধিপত্য বিস্তার করেছিলেন। 4 বছর পর তার রাজবংশীয় রাজনৈতিক, সাম্রাজ্যিক এবং সামরিক স্বপ্নগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং তাকে ব্রিটিশ পাহারায় দক্ষিণ আটলান্টিকের এক প্রত্যন্ত দ্বীপ সেন্ট হেলেনায় নির্বাসিত করা হয়। সেখানে তার মৃত্যু পর্যন্ত তিনি এবং তার আবদ্ধ উদ্বেগাকুল পরিবার লংউড হাউস নামক এক বিশাল ভিলায় বসবাস করতেন। সময়টা 1950 সাল। সুইডেনের ডাক্তার স্টেন ফরশোভুড গত 3 দিন ধরে পড়ে চলেছেন লুই জোসেফ মার্সদের লেখা নেপোলিয়নের জীবনী। এই দাঁতের ডাক্তারের মাথায় হঠাৎই ভূত চেপেছে। রমরমা পসার ছেড়ে মারাত্মক সব বিষ নিয়ে তিনি চালাচ্ছেন নানান পরীক্ষা নিরীক্ষা। কিন্তু স্টেন একজন আশাবাদী লোক। তিনি জানেন যে বিষয়টি নিয়ে তিনি কাজ করছেন তা বিফলে যাবে না কোনোদিনই। নেপোলিয়নের জীবনী পড়ার সময় স্টেন ছুটে গেলেন গ্লাসগো ইউনিভার্সিটির প্রফেসর স্যার হ্যামিল্টন স্মিথের কাছে। স্মিথের পরীক্ষার ফলাফল মিলে যেতে লাগলো মার্সদের বইয়ের বর্ণনার সঙ্গে। জয় হলো স্টেনের বিশ্বাসের। ফ্রান্সের কিংবদন্তি সম্রাট নেপোলিয়নের স্বাভাবিক মৃত্যু হয়নি, তাকে হত্যা করা হয়েছিল। কিভাবে তাকে হত্যা করা হয়েছিল সেই প্রসঙ্গে পরে আসছি। 1821 সালের 5ই মে সেন্ট হেলেনা দ্বীপে মৃত্যু হয়েছিল ব্রিটিশ যুদ্ধবন্দী নেপোলিয়ন বোনাপার্টের। 1815 সালের 15ই জুলাই তিনি ব্রিটিশদের সাথে বিখ্যাত ওয়াটারলুর যুদ্ধে পরাজিত হন। এর মধ্য দিয়েই পরিসমাপ্তি ঘটে নেপোলিয়নের সামরিক জীবনের, আর সেই সাথেই তার সম্রাট জীবনেরও। আত্মসমর্পণের পর সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হন তিনি। নেপোলিয়ন বুঝতে পারলেন তাকে হত্যা করার জন্য চলেছে মারাত্মক ষড়যন্ত্র, কিন্তু কিচ্ছু করার নেই। ওয়াটারলুর যুদ্ধে পরাজয়ের পর তিনি বুঝে গেলেন ব্রিটিশদের হাত থেকে তার আর মুক্তি নেই। এই নির্জন দ্বীপের বিশ্বস্ত কাজের লোক মার্সদ, সেনাধ্যক্ষ অরি বাত্রদ আর প্রিন্সিপাল অ্যাডভাইজার শার্ল দ্য মন্থল, আর তাদের পরিবারের মাঝখানে বসে মৃত্যুর দিন গুনতে হবে তাকে। একা দাঁড়িয়ে থাকা লংউড প্রাসাদে অনেক রাত পর্যন্ত চলত নাচ গান। শুতে শুতে প্রায় মাঝরাত। তাই রাত 3টে, 3:30 ছিল সবচেয়ে নিরাপদ। নিশুতি রাতে মোমবাতির আলোয় একটা হাত হাতড়ে বেড়াতো পানীয়ের বোতল। তারপর নির্দিষ্ট একটা বোতলে ঝড়ের গতিতে ঢেলে দেওয়া হতো আর্সেনিকের সাদা পাউডার, আর সেটাই পরের দিন পৌঁছে যেত নেপোলিয়নের ঘাস টেবিলে। 10 দিন পর পর এইভাবেই নেপোলিয়ন নিজের অজান্তেই প্রিয় পানীয়ের সঙ্গে পান করতেন মারাত্মক বিষ। এইভাবেই 1815 থেকে 1821 সাল পর্যন্ত বিষে ভরে গিয়েছিল নেপোলিয়নের শরীর।
বিষক্রিয়ার ফলে বুকে পেটে শুরু হতে লাগলো অসহ্য যন্ত্রণা। আর ভারপ্রাপ্ত ব্রিটিশ অফিসার হাডসনলোকে বারবার এই যন্ত্রণার কথা বলেও কোনো বিশেষ সুরাহা হলো না। আর এভাবে একসময় মৃত্যুর কোলেই ঢলে পড়লেন নেপোলিয়ন। মৃত্যুর পর তার স্মৃতিবেদিতে লেখা ছিল না কোনো নাম। ব্রিটিশরা তার গায়ে সামান্য যুদ্ধবন্দীর তকমা লাগাতে চেয়েছিল। তাই একদম সাদামাটা ভাবেই সেন্ট হেলেনার নির্জন প্রান্তরে নেপোলিয়নের শেষকৃত্য সম্পন্ন হয়। ময়না তদন্তে দেখা যায় ডাক্তার গ্যাস্ট্রিক ক্যান্সারে তার মৃত্যু হয়েছে বলে স্বীকৃতি দেয়। যদিও যকৃতের বিশালাকার দেখে একজন ডাক্তার মৃত্যুর কারণ হিসেবে হেপাটাইটিসের কথা ভেবেছিলেন, কিন্তু হাডসনলো লোপাট করে দেন সেসব নথিপত্র। তারপর পেরিয়ে যায় কয়েক বছর। তখন ফ্রান্সের শাসনকর্তা লুই ফিলিপ। দেশ জুড়ে থমথমে অবস্থা, যেন দ্বিতীয় ফরাসি বিপ্লবের প্রস্তুতি চলছে। এরকম সময় প্রয়োজন ছিল একজন নেপোলিয়নের, যিনি পারতেন মানুষের মন জয় করতে। মৃত্যুর পরও তাই দরকার হলো তার। সেন্ট হেলেনার মাটি খুঁড়ে ঘটা করে নেপোলিয়নের শব তুলে আনা হলো ফ্রান্সে। রাজকীয় মর্যাদায় তার সমাধিক্ষেত্র করা হবে। তাই আবার 19 বছর বাদে খোলা হলো শবের ঢাকনা। কফিন খোলার পর সকলেই মৃতের শরীর দেখে অবাক হয়ে গেলেন। এ চেহারা কোনো বীরের চেহারাই নয়, অত্যন্ত ভারী মোটাসোটা চেহারা। আরো অবাক হওয়ার মতো ঘটনা হলো, এত বছরেও শরীরে কোনো পচন ধরেনি। নেপোলিয়নের মৃতদেহ দেখে সেদিন অনেকের মনেই একটা প্রশ্ন জেগেছিল, 19 বছর পরেও কি করে তার শরীর এরকম অক্ষত রইল। আর তখনই শুরু হতে লাগলো গবেষণার পর গবেষণা। সুইডেনের ডাক্তার স্টেইন বা গ্লাসগোর অধ্যাপক হ্যামিল্টনের মতো আরো অনেকেই গোপনে গবেষণা চালিয়েছিলেন। মৃত্যুর পর প্রিয় মানুষের স্মৃতিচিহ্ন রেখে দেওয়া অনেক দিনের রীতি। নেপোলিয়নের মৃত্যুর পর তার কাছের মানুষেরা স্মৃতি হিসেবে রেখে দিয়েছিলেন তার মাথার চুল। আর সেই চুল পরীক্ষা করে স্টেনের সন্দেহ হয়েছিল নেপোলিয়নের মৃত্যু হয়েছে বিষ প্রয়োগে। আর এই বিশ্বাসকে আরো উস্কে দেয় 1950 সালে প্রকাশিত নেপোলিয়নের ভৃত্য লুই জোসেফ মার্শদের লেখা নেপোলিয়নের জীবনী। মৃত নেপোলিয়নের ব্যবহৃত বিভিন্ন জিনিস এবং শরীরের বিভিন্ন উপাদান পরীক্ষা নিরীক্ষার পর সকলেই নিশ্চিত হন যে নেপোলিয়নের মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়। এবার তাই প্রশ্ন জাগে, আততায়ী কে? কে সেই ব্যক্তি যে বছরের পর বছর ঠান্ডা মাথায় নেপোলিয়নের শরীরে ছড়িয়ে দিয়েছিল আর্সেনিকের বিষ? কি ছিল তার উদ্দেশ্য? প্রথমে সন্দেহ যায় ব্রিটিশদের দিকে, কারণ নেপোলিয়ন যখন বন্দী ছিলেন তখন তার ব্যক্তিগত চিকিৎসক আইরিশ ডাক্তার ব্যারি ওমেরা জানান যে হ্যাডসনলো তাকে একবার বলেছিল নেপোলিয়নের জীবনকে সংক্ষিপ্ত করার ব্যবস্থা নিতে, কিন্তু তিনি তখন তা প্রত্যাখ্যান করেন বলে জানান। আর এ কারণেই নাকি ব্রিটিশ জেলার তাকে চাকরি হতে বরখাস্ত করে। সেন্ট হেলেনার ব্রিটিশ আধিকারিক স্যার হাডসনলোই কি তবে নেপোলিয়নের খুনি? কিন্তু এ বিষয়ে কোনো সুস্পষ্ট তথ্য প্রমাণ পাওয়া যায়নি। একথা সত্য, ব্রিটিশরা কোনোদিনই চায়নি নেপোলিয়নের মৃত্যু হোক অস্বাভাবিকভাবে। তারা বারবার প্রমাণ করতে চেয়েছিল নেপোলিয়ন আর 5 জনের মতোই সাধারণ। তাছাড়া ইংরেজরা ও ইউরোপীয়রাও চায়নি নেপোলিয়নের খুনি হিসেবে পরিচিত হতে। সে সময় হাডসনলো জেলারের দায়িত্ব বহন করেছিলেন। 1916 সালের পর স্বল্পবাক হাডসন কখনোই নেপোলিয়নের সাথে দেখা পর্যন্ত করেননি। যে ইংলিশ গ্যারিসন নেপোলিয়নের দেখাশোনার দায়িত্বে ছিল তারাও খুব কমই তার সাক্ষাতে আসত। তবে খুনি কে? জোসেফ মার্শদের লেখা জীবনী পড়ে একটা বিষয় স্পষ্ট হয়ে যায় যে খুনি ছিল সেন্ট হেলেনা দ্বীপেই। হাডসনলোকে বাদ দিলে দ্বিতীয় যার দিকে আঙুল তোলা যায় তিনি হলেন লুই জোসেফ মার্শদ। মার্শদ জানতেন মৃত্যুর পর মনিবের সব সম্পত্তির মালিক হবেন তিনি। তবে দ্রুত সম্পত্তি পাওয়ার লোভ যদি মার্শদের থাকতই, তবে নেপোলিয়নকে ধীরে ধীরে বিষ প্রয়োগ করা হতো না। তাই মার্শদকে সন্দেহের বাইরে রাখাই যায়। নেপোলিয়নের প্রধান সেনা আধিকারিক
অরিবাত্রদ ও তার স্ত্রীকেও সন্দেহের তালিকায় রাখা যায় না, কারণ তারা থাকতেন লংউড প্রাসাদ থেকে একটু দূরে। নেপোলিয়নকে রাখা হয়েছিল প্রাসাদের ভেতরেই। তাই নেপোলিয়নের হত্যাকারী এমন কেউ যার গতিবিধি নেপোলিয়নের বৈঠকখানা থেকে হেঁসেল পর্যন্ত বিস্তৃত ছিল। এসব চিন্তা করে সন্দেহের আঙুল ওঠে নেপোলিয়নের প্রধান প্রিন্সিপাল অ্যাডভাইজার শার্ল দ্য মন্থলর দিকেই। সেন্ট হেলেনায় আসার আগে থেকেই তার গায়ে পড়েছিল প্রতারকের ছাপ। ক্ষমতার লোভে কখনো তিনি বারবান রাজবংশের সমর্থক ছিলেন, কখনো বা পাশে ছিলেন নেপোলিয়নের। আবার নেপোলিয়নের মন্থলর স্ত্রীর প্রতি আসক্তি ছিল বলেই সন্দেহ করত মন্থলর। নির্বাসনে নেপোলিয়নের সঙ্গে থাকলেও গোপনে যোগাযোগ ছিল নেপোলিয়নের শত্রু বারবান রাজবংশের 10ম সালের সঙ্গে। সেন্ট হেলেনায় থাকার সময় তার ঘর থেকে পাওয়া যায় আর্সেনিকের ব্যবহার সংক্রান্ত অনেক বই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নেপোলিয়নের পানীয়ে একমাত্র অধিকার ছিল শার্ল দ্য মন্থলর, আর এই পানীয়েই মেশানো হতো আর্সেনিক। এত প্রমাণ যার বিরুদ্ধে, সেই মানুষটি কিন্তু খুব সাধারণভাবেই মারা গিয়েছিলেন। যার নির্দেশে এই খুন করা হয়েছিল বলে সকলের ধারণা, সেই 10ম শার্লকেই ফ্রান্সের মাটি ছেড়ে চলে যেতে হয়েছিল। লুই ফিলিপের রাজত্বকালে 10ম শার্লের সঙ্গে যোগাযোগ থাকার অপরাধে শার্ল দ্য মন্থলকে প্রায় 20 বছর কাটাতে হয়েছিল জেলের অন্ধকারে। শেষে লুই বোনাপার্ট বা তৃতীয় নেপোলিয়নের শাসনকালে জেলেই 1853 সালে মৃত্যু হয় শার্ল দ্য মন্থলর। মূলত এ সবকিছুই হয়েছিল আর্সেনিকে নেপোলিয়নের মৃত্যু হয়েছে এই তত্ত্বকে ঘিরে। কিন্তু অনেকে আবার মনে করেন এই তত্ত্বেও অনেক ত্রুটি আছে। পরীক্ষায় নেপোলিয়নের চুলের নমুনায় ও তার স্ত্রী ও পুত্রের চুলের নমুনায় যে আর্সেনিক পাওয়া গেছে, তাতে আর্সেনিকের পরিমাণ অত বেশি ছিল না। আর্সেনিকের বিষাক্ততার কোনো বৈশিষ্ট্যই তার শরীরে দেখা যায়নি। দীর্ঘস্থায়ী আর্সেনিক বিষক্রিয়া শরীরে কাজ করলে ওজন কমে যাওয়ার কথা। এসব সন্দেহকে এক কথায় উড়িয়ে দেন টেক্সাস বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাশাস্ত্রের বিজ্ঞানী রবার্ট জেন্টা, যিনি ছিলেন আর্সেনিকে নেপোলিয়নের মৃত্যু হয়েছে এই মতের ঘোর বিরোধী। নেপোলিয়নের পূর্ব ইতিহাস থেকে জানা যায় তার পিতা ও বোন পাকস্থলী ক্যান্সারে মৃত্যুবরণ করেন। জেন্টার মতে সেই সময়ের খাদ্য অভ্যাসের কারণে পাকস্থলীর এই রোগ অনেকের শরীরেই হতো। নেপোলিয়নের দানা দানা বস্তুতে ভরা পাকস্থলী, যা পাকস্থলীতে রক্তক্ষরণের প্রমাণ দেয়। বিজ্ঞানী রবার্ট জেন্টা নেপোলিয়নের পাকস্থলীর শুরু থেকে শেষ পর্যন্ত এক বড়সড় বস্তুর হদিশ পেয়েছেন, যার দৈর্ঘ্য 10 সেন্টিমিটারের চেয়েও বেশি। এই প্রমাণ থেকে জেন্টা ও তার সহযোগীরা সিদ্ধান্তে আসেন যে নেপোলিয়নের পাকস্থলীর ক্ষত আসলে ছিল ক্যান্সার। তারা তাদের এই পর্যবেক্ষণ নেচার ক্লিনিক্যাল প্র্যাকটিস গ্যাস্ট্রোএন্ট্রোলজি অ্যান্ড হেপাটোলজি নামের বিজ্ঞান গবেষণার পত্রিকায়ও প্রকাশ করেন। বিজ্ঞানী জেন্টার মতে 6 বছর বন্দী থাকার সময় নেপোলিয়নের স্বাস্থ্যের এতটাই অবনতি হয়েছিল যে তার পক্ষে নতুন করে পালিয়ে গিয়ে ফরাসি সাম্রাজ্য দখল নেওয়া সম্ভব ছিল না। কেননা ক্যান্সারের কারণ যাই হোক না কেন, পাকস্থলীর যে ধরনের ক্যান্সার নেপোলিয়নের হয়েছিল, তা হলে বর্তমান কালেও কারোর পক্ষে 1 বছরের বেশি বাঁচা অসম্ভব। নেপোলিয়নের শেষ কয়েক বছরের জীবন ও তার রহস্যে ঘেরা মৃত্যু নিয়ে আলোচনা ও লেখালেখি হয়েছে বিস্তর। আধুনিক বিজ্ঞানের আলোকে ইতিহাসের এক মহানায়ক নেপোলিয়নের মৃত্যু রহস্যের জবনিকা পতন হয়েছিল বলে মান্যতা দিলেও সত্যি কি রহস্যের উন্মোচন হয়েছে, নাকি আরেক গবেষক দল আরেক নতুন তথ্য নিয়ে হাজির হবে আমাদের সামনে? ভবিষ্যতে হয়তো এর জবাব পাওয়া যাবে। সকলের মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করলাম। মুহূর্ত চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর অনেক অনেক শেয়ার করো।